শপথ গ্রহণের পর প্রথমবার মন্ত্রিসভার বৈঠকে বসছেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী। পূর্ণাঙ্গ পরিষদ গঠনের সম্ভাবনা। থালাপতি বিজয়কে মমতার অভিনন্দন। যুদ্ধবন্ধে মার্কিন প্রস্তাবের জবাব দিল ইরান। অগ্রহণযোগ্য বললেন ট্রাম্প। নজরদারিতে তেহরানের ইউরেনিয়াম হামলা হলে পাল্টা আক্রমণের হুঁশিয়ারি আইআরজিসি। যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ইসরায়েল হিজবুল্লাহ সংঘাত অব্যাহত। নেতানিয়াহু বাহিনীর হামলায় একদিনের স্বাস্থ্যকর্মী সহ নিহত অর্ধশতাধিক। জাতিসংঘের উদ্বেগ। গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার 2 কর্মী আটক। নির্বাসনে পাঠালো তেল আবিব। উপত্যকায় দখলদারদের হামলায় নিহত 3 ফিলিস্তিনি। এবং যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইউক্রেনের রুশ বাহিনীর হামলায় নিহত 3, আহত 7। কিয়েভের বিরুদ্ধে পাল্টা আক্রমণের অভিযোগ মস্কোর। 57টি ড্রোন ভূপাতিতের দাবি। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। শপথ গ্রহণের পর প্রথমবার নতুন মন্ত্রিসভার বৈঠকে বসতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ পূর্ণাঙ্গ পরিষদ গঠনের পাশাপাশি মন্ত্রীদের দফতর বণ্টনের কথা রয়েছে তার। এদিকে নতুন মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। অন্যদিকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে সদ্য শপথ নেওয়া বিজয় থালাপতিকে অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন সরকার রাজ্যের উন্নয়ন জনকল্যাণে কাজ করবে বলে আশাবাদী তিনি। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর প্রথম প্রশাসনিক বৈঠকের প্রস্তুতিতে শুভেন্দু অধিকারী সোমবার রাজ্য সচিবালয় নবান্নে নতুন মন্ত্রীদের সঙ্গে প্রথম আলোচনায় বসবেন তিনি। বৈঠকের মূল এজেন্ডায় থাকছে সদ্য শপথ নেয়া মন্ত্রীদের দফতর বণ্টন এবং প্রশাসনিক দায়িত্ব চূড়ান্ত করা। ভারতীয় গণমাধ্যম বলছে এদিন 3টি প্রশাসনিক বৈঠক করবেন নতুন মুখ্যমন্ত্রী। গেল শনিবার শপথ গ্রহণের পর পশ্চিমবঙ্গকে নতুন করে নির্মাণের প্রতিশ্রুতি দেন শুভেন্দু অধিকারী। বিশ্লেষকরা বলছেন নতুন সরকারের প্রথম প্রশাসনিক বৈঠকেই রাজ্যের আইন শৃঙ্খলা ও প্রশাসনিক অগ্রাধিকারের দিক নির্দেশনা স্পষ্ট হতে পারে। বৈঠক ঘিরে রোববার থেকেই বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। নবান্ন এবং আশপাশের এলাকা পরিদর্শন করছেন কলকাতা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা বলছেন মুখ্যমন্ত্রীর সফর সামনে রেখে সব রকম নিরাপত্তা প্রস্তুতি খতিয়ে দেখা হচ্ছে। এদিকে শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে 3 জনকে আটক করেছে পুলিশ। আইন শৃঙ্খলা বাহিনী জানায় হত্যাকাণ্ডে ব্যবহৃত নিশান কোম্পানির গাড়িটি আনা হয়েছিল ঝাড়খণ্ড থেকে। ঘাতকদের সন্ধানে এরই মধ্যে উত্তরপ্রদেশে পৌঁছেছে পুলিশের একটি দল। পশ্চিমবঙ্গে বিজেপির নেতৃত্বে প্রথম সরকার গঠনের পর নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিয়েছিলেন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি বিরোধী শক্তিগুলোকে এক থাকার আহ্বান জানান তিনি। তবে সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে সিপিআইএম ও কংগ্রেস। সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম জানান অপরাধ, দুর্নীতি আর সাম্প্রদায়িক রাজনীতিতে সম্পৃক্ত কাউকে গ্রহণ করা হবে না। এদিকে রোববার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন বিজয় থালাপতি। শপথের পর থেকেই শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন বড় পর্দার এই নায়ক। তাকে অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। রাজ্যের উন্নয়ন, জনকল্যাণ ও অন্তর্ভুক্তিমূলক অগ্রগতির লক্ষ্যে সরকারে আসা নতুন মুখ থালাপতি রাজ্যবাসীর মন জয় করবেন বলে আশায় অনেকে। রাইসা জান্নাত, সময় সংবাদ। মধ্যপ্রাচ্যে যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছে ইরান। তবে তেহরানের এই জবাবকে অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের নজরদারিতে আছে বলেও সতর্ক করেন তিনি। এদিকে ইরানের তেল ট্যাঙ্কার ও বাণিজ্যিক জাহাজে হামলা হলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও জাহাজে পাল্টা আক্রমণের হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। স্থানীয় সময় রোববার শান্তি চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের দেয়া সর্বশেষ প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দেয় ইরান। পাকিস্তানের মধ্যস্থতাকারীদের কাছে এর লিখিত জবাব দেয়া হয়। ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইরনা জানায় প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী আলোচনার প্রথম ধাপে যুদ্ধ পরিস্থিতি ও শত্রুতার অবসানের ওপর গুরুত্ব আরোপের কথা বলেছে তেহরান।
এদিকে ইরানের যুদ্ধবিরতির জবাবকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের প্রতিক্রিয়া পাওয়ার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন তিনি। ইরানকে ঘিরে আবারও কঠোর হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। রোববার প্রচারিত এক টেলিভিশন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম এখনও দেশটির পারমাণবিক স্থাপনার ধ্বংসস্তূপের নিচে থাকতে পারে, তবে সেটি নিয়ে উদ্বিগ্ন নয় যুক্তরাষ্ট্র। ট্রাম্প আরও বলেন, পুরো বিষয়টি মার্কিন সামরিক বাহিনীর নজরদারিতে রয়েছে। ইউরেনিয়ামের কাছে কেউ যাওয়ার চেষ্টা করলে তাকে উড়িয়ে দেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি। এর মধ্যেই ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের পরিবহন ও সংরক্ষণে রাশিয়া প্রস্তুত বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বলেন, 2015 সালে রাশিয়া ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম স্থানান্তর করেছিল। সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি করতে প্রস্তুত মস্কো। এদিকে যুক্তরাষ্ট্রের হুমকির জেরে পাল্টা আক্রমণের হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। ইরানের তেল ট্যাঙ্কার ও বাণিজ্যিক জাহাজে কোনো হামলা হবে বলে জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও জাহাজে আক্রমণ চালানো হবে বলে জানিয়েছে IRGC। অর্চিতা শেহজিন, সময় সংবাদ। ইরানের যে পারমাণবিক কর্মসূচি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এত আপত্তি, তার ভিত্তি গড়েছিল যুক্তরাষ্ট্রই। শাহ আমলের আধুনিক ইরান গড়ার প্রকল্পে যুক্তরাষ্ট্র, ইউরোপ, এমনকি ইসরায়েলও ছিল তেহরানের ঘনিষ্ঠ সহযোগী। কিন্তু 1989 সালের ইসলামী বিপ্লবের পর একই কর্মসূচি পশ্চিমা বিশ্বের চোখে পরিণত হয় সবচেয়ে বড় নিরাপত্তা হুমকিতে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ঘোর আপত্তি যুক্তরাষ্ট্রের। তবে এ কর্মসূচির শুরু খামেনি প্রশাসনের হাত ধরে নয়, বরং মার্কিন মিত্র শাহ মোহাম্মদ রেজা পাহলেভির আমলে এর ভিত রচনা হয়। 50-এর দশকে যুক্তরাষ্ট্রের শান্তির জন্য পরমাণু কর্মসূচির আওতায় তেহরানের সঙ্গে পারমাণবিক সহযোগিতা শুরু করে ওয়াশিংটন। 1967 সালে যুক্তরাষ্ট্র ইরানকে প্রথম গবেষণা রিয়্যাক্টর সরবরাহ করে। একই সঙ্গে ব্রিটেন, ফ্রান্স, পশ্চিম জার্মানি, ইতালি ও ইসরায়েলের বিশেষজ্ঞরাও ইরানের পারমাণবিক অবকাঠামো গড়ে তুলতে ভূমিকা রাখেন। শাহের লক্ষ্য ছিল ইরানকে দ্রুত শিল্পোন্নত রাষ্ট্রে রূপান্তর করা। পারমাণবিক শক্তিকে তিনি দেখতেন আধুনিকায়ন, জ্বালানি নিরাপত্তা এবং জাতীয় মর্যাদার প্রতীক হিসেবে। দক্ষিণাঞ্চলের বুশেহরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ শুরু হয় জার্মানির সহযোগিতায়। ইরান 1970 সালে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা NPTর অনুমোদন করে। তবে 1979 সালের ইসলামী বিপ্লব পুরো সমীকরণ বদলে দেয়। পশ্চিমা বিশেষজ্ঞরা ইরান ছেড়ে চলে যান, স্থগিত হয় বহু প্রকল্প, কিন্তু অবকাঠামো ও প্রশিক্ষিত বিজ্ঞানীরা থেকে যান। ইরান ইরাক যুদ্ধের সময় বারবার হামলার শিকার হয় বুশেহর প্রকল্প। এরপর ধীরে ধীরে তেহরান নিজস্ব সক্ষমতায় পারমাণবিক প্রযুক্তি এগিয়ে নিতে শুরু করে। পশ্চিমা চাপের মুখে ইউরোপীয় দেশগুলো সরে গেলেও রাশিয়া, চীন ও পাকিস্তানের সঙ্গে সহযোগিতা বাড়ায় ইরান। 2002 সালে নাতাঞ্জ ও আরাকের গোপন স্থাপনার তথ্য প্রকাশ্যে আসার পর ইরানের পারমাণবিক কর্মসূচি বৈশ্বিক সংকটে পরিণত হয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অভিযোগ তোলে তেহরান গোপনে অস্ত্র সক্ষমতার দিকে এগোচ্ছে, যদিও ইরান বরাবরই দাবি করে এসেছে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ। বিশ্লেষকদের মতে আজকের সবচেয়ে বড় ঐতিহাসিক বিদ্রূপ হলো যে পারমাণবিক কর্মসূচিকে এখন ধ্বংস করতে চাইছে ওয়াশিংটন ও তেল আবিব, তার ভিত্তি করতে একসময় তারাই সক্রিয় ভূমিকা রেখেছিল। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। পারস্য উপসাগরে ইরানের খার্ক দ্বীপের কাছে বড় এলাকা জুড়ে তেল ছড়িয়ে পড়ার ঘটনা শনাক্ত হয়েছে, যা ঘিরে পরিবেশগত উদ্বেগ বাড়ছে উপসাগরীয় অঞ্চলে। স্যাটেলাইট চিত্রে ধরা পড়া এই তেলের স্তর প্রায় 2 কিলোমিটার গতিতে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে লন্ডন ভিত্তিক সামুদ্রিক ঝুঁকি বিশ্লেষণ প্রতিষ্ঠান উইন্ডওয়ার্ড। প্রায় 20 ঘন্টায় 3 দফা স্যাটেলাইট পর্যবেক্ষণের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এমন পরিস্থিতি অব্যাহত থাকলে কয়েকদিনের মধ্যে স্তরটি কাতারের অর্থনৈতিক জলসীমায় পৌঁছাতে পারে এবং পরে সংযুক্ত আরব আমিরাতের উপকূলের দিকেও অগ্রসর হওয়ার আশঙ্কা তাদের। এর আগে গত 5 মে খার্ক দ্বীপটিতে প্রথম তেল ছড়িয়ে পড়ার ঘটনা শনাক্ত করা হয়। মা হয় হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটকে অভিনন্দন জানিয়েছে ইরান। পাশাপাশি লেভিটকে ইরানের মিনাব স্কুলে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত প্রায় 150 শিশুর কথাও মনে করিয়ে দিয়েছে তেহরান। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে লেভিট তার দ্বিতীয় সন্তান জন্মের কথা জানান।
আর্মেনিয়ায় ইরানের দূতাবাস থেকে লেভিটের এক্স পোস্ট রিটুইট করে তাকে শুভেচ্ছা জানানো হয়। পোস্টে বলা হয়, অবশ্যই শিশুরা নিষ্পাপ এবং ভালোবাসার যোগ্য, তবে বিনাবের স্কুলে ট্রাম্পের হামলায় যে 168 শিশুকে হত্যা করা হয় তাতে লেভিট সমর্থন জানিয়েছিলেন। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি আগ্রাসনে চিকিৎসাকর্মী সহ একদিনে অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছেন। এই ঘটনায় তেল আবিবের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন ও মানবিক নীতিমালা লঙ্ঘনের অভিযোগ তুলেছে বৈরুত। এদিকে যুদ্ধবিরতির মধ্যে সীমান্ত জুড়ে ইসরায়েল ও হিজবুল্লাহর পাল্টাপাল্টি হামলায় আবারও উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ঘোষিত যুদ্ধবিরতির তৃতীয় সপ্তাহেও দক্ষিণ লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি বিমান হামলা। রোববার বিভিন্ন এলাকায় ধোঁয়ার কুণ্ডলে উঠতে দেখা যায়। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, হিজবুল্লাহর অবকাঠামো ও সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। তবে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, এসব হামলায় বেসামরিক হতাহতের সংখ্যাই বাড়ছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অর্ধশতাধিক। নিহতদের মধ্যে রয়েছেন চিকিৎসা কর্মীরাও। কালাউইয়া ও তিবনিন এলাকায় স্বাস্থ্য কর্তৃপক্ষের দুটি পয়েন্টে সরাসরি হামলার অভিযোগ এনে বৈরুত বলছে, আন্তর্জাতিক আইন ও মানবিক নীতিমালা লঙ্ঘন করছে তেল আবিব। এর আগে শনিবার দক্ষিণাঞ্চলীয় সাকসাকিয়ে শহরেও ইসরায়েলি হামলায় অনেকে হতাহত হন। নিহত স্বজনদের শেষ বিদায় জানাতে রোববার জড়ো হন স্থানীয় বাসিন্দারা। মার্চে নতুন সামরিক অভিযান শুরুর পর এখন পর্যন্ত লেবানন জুড়ে নিহত হয়েছেন 2000-এর বেশি। জাতিসংঘের হিসাব বলছে, মার্চের পর থেকে লেবাননে 130টির বেশি ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন শতাধিক চিকিৎসা কর্মী, আহত হয়েছেন 200-র বেশি। উদ্ধার ও চিকিৎসা অবকাঠামো লক্ষ্যবস্তু করার অভিযোগে আন্তর্জাতিক মহলে বাড়ছে উদ্বেগ। যদিও ইসরায়েলের দাবি, হিজবুল্লাহ যোদ্ধারা বেসামরিক স্থাপনা ব্যবহার করে হামলার পরিকল্পনা চালাচ্ছে। এদিকে ওয়াশিংটনে লেবানন ও ইসরায়েলি রাষ্ট্রদূতদের মধ্যে কয়েক দফা আলোচনা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে কূটনৈতিক তৎপরতার মধ্যেও দক্ষিণ সীমান্তে থামছে না সংঘাত। রাইসা জান্নাত, সময় সংবাদ। গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ঘিরে আবারও তৈরি হয়েছে উত্তেজনা। নৌবহর থেকে অবৈধ কর্মকাণ্ডে জড়িত অভিযোগে আটক 2 ফিলিস্তিনপন্থী কর্মীকে নির্বাসনে পাঠিয়েছে ইসরায়েল। এদিকে চলমান যুদ্ধবিরতি লঙ্ঘন করে উপত্যকায় নেতানিয়াহু বাহিনীর হামলায় অন্তত 3 ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আটক 2 কর্মী সাইফ আবু কেশেক ও থিয়াগো অ্যাভিলাকে নির্বাসিত করেছে ইসরায়েল। গেল সপ্তাহে ক্রিট দ্বীপের কাছে আন্তর্জাতিক জলসীমায় 22টি নৌকা নিয়ে গঠিত এই বহর আটকে দেয় ইসরায়েলি বাহিনী। বহরের অন্য কর্মীদের ছেড়ে দেয়া হলেও এই দুজনকে ইসরায়েলে নিয়ে গিয়ে আটক রাখা হয়। ইসরায়েলের দাবি ছিল, সাইফ আবু কেশেকের সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রয়েছে এবং ব্রাজিলীয় কর্মী থিয়াগো অ্যাভিলা অবৈধ কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তবে এই অভিযোগ অস্বীকার করেন তারা। অধিকার সংগঠন আদালা বলছে, তাদের আটক ও ইসরায়েলে নিয়ে যাওয়া আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। আটক অবস্থায় তাদের মানসিক নির্যাতন, দীর্ঘ জিজ্ঞাসাবাদের অভিযোগও তুলেছে সংগঠনটি। এদিকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও উপত্যকাটিতে অব্যাহত রয়েছে ইসরায়েলি বর্বরতা। রোববার গাজার খান ইউনিস ও মাগাজি শরণার্থী শিবিরে হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে নিহত হয়েছেন কয়েকজন। স্থানীয় সূত্র বলছে, হামলাগুলো এমন এলাকায় হয়েছে যা যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ইসরায়েলি সেনা মোতায়েনের বাইরে থাকার কথা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য, যুদ্ধবিরতি কার্যকরের পর থেকেও ইসরায়েলি হামলায় প্রায় 850 ফিলিস্তিনি নিহত এবং 2400-র বেশি আহত হয়েছেন। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। সিরিয়ায় অন্তর্বর্তী সরকারের বড় ধরনের প্রশাসনিক রদবদল করেছেন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয় ও প্রশাসনিক পদে আনা হয়েছে নতুন মুখ। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার তথ্য অনুযায়ী শনিবার একাধিক পদে নতুন নিয়োগ দেন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। এই পরিবর্তনের অংশ হিসেবে প্রেসিডেন্টের ভাই মাহের আল শারাকে প্রেসিডেন্টের মহাসচিবের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার জায়গায় দায়িত্ব পেয়েছেন সাবেক হোমস গভর্নর আব্দুল রহমান বদরুদ্দিন আল আমা। এছাড়া তথ্য মন্ত্রণালয় সহ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও বিভিন্ন প্রদেশে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। বাশার আল আসাদের পতনের পর দেশটিতে এটিই প্রথম বড় প্রশাসনিক পুনর্গঠন।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ঘোষিত 3 দিনের যুদ্ধবিরতি কার্যকর হলেও থামেনি রাশিয়া ইউক্রেন সংঘাত। ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রুশ হামলায় একদিনে নিহত হয়েছেন অন্তত 3 জন, আহত হন আরও 7 জন। এদিকে ইউক্রেনের বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগ করেছে মস্কো। যুদ্ধবিরতির মধ্যেও ইউক্রেন জুড়ে অব্যাহত রাশিয়ার হামলা। স্থানীয় সময় রোববার দেশটির ঝাপরিঝিয়া, দনিপ্রোপেট্রোভস্ক এবং খেরসন অঞ্চলে হামলা চালায় রুশ বাহিনী। এতে হতাহত হন বেশ কয়েকজন। কিয়েভের দাবি, ইউক্রেন লক্ষ্য করে 27টি দূরপাল্লার ড্রোন ছোড়ে রাশিয়া। তবে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সব ড্রোন ভূপাতিত করেছে বলে জানিয়েছে ইউক্রেনের বিমান বাহিনী। ইউক্রেনের জেনারেল স্টাফ জানায়, গেল 24 ঘন্টায় ফ্রন্টলাইনে অন্তত 147টি সংঘর্ষ হয়েছে। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেই 1000-এর বেশিবার তা লঙ্ঘন করেছে ইউক্রেন। মস্কো আরও জানায়, ইউক্রেনের সেনারা ড্রোন ও আর্টিলারি ব্যবহার করে রুশ সেনাদের অবস্থান এবং বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। ক্রিমিয়া ছাড়াও বেলগোরোদ, কুর্স্ক, কালুগা, রোস্তভ ও ক্রাসনোদার অঞ্চলেও আক্রমণ চালানো হয়েছে। এ সময় 57টি ড্রোন ভূপাতিতের দাবি করেছে মস্কোর সেনারা। গেল 4 বছরের বেশি সময় ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। কিয়েভের যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ন্যাটো জোটে যোগ দেওয়ার আগ্রহের পরিপ্রেক্ষিতে 2022 সালের ফেব্রুয়ারিতে রুশ অভিযানের মধ্য দিয়ে এই যুদ্ধের শুরু হয়। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। নিজ দলের চাপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার স্থানীয় সরকার নির্বাচনে লেবার পার্টির ভরাডুবি তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছে। এরই মধ্যে তাকে পদত্যাগেরও আহ্বান জানিয়েছেন বেশ কয়েকজন পার্লামেন্ট সদস্য। স্টারমারের নেতৃত্বকে চ্যালেঞ্জ করে লেবার এমপি ক্যাথরিন ওয়েস্টের হুমকিতে আরও জটিল হয়েছে পরিস্থিতি। নিজ দলের ভেতরেই তীব্র নেতৃত্ব সংকটে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। স্থানীয় সরকার নির্বাচনে লেবার পার্টির ভরাডুবির কারণে দলের ভেতর ব্রিটিশ প্রধানমন্ত্রীর নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। এরই মধ্যে স্টারমারকে পদত্যাগের রূপরেখা ঘোষণা করতে আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন লেবার পার্টির কয়েকজন এমপি। দলের কোনো সিনিয়র মন্ত্রী স্টারমারের নেতৃত্বে চ্যালেঞ্জ না করলে লেবার এমপি ক্যাথরিন ওয়েস্ট নিজেই তার বিরুদ্ধে চ্যালেঞ্জ করার হুমকি দিয়েছেন। লেবার পার্টির নিয়ম অনুযায়ী নেতৃত্বে চ্যালেঞ্জ আনতে হলে দলটির অন্তত 20% এমপির সমর্থন প্রয়োজন। ক্যাথরিন ওয়েস্ট দাবি করেন, তার পাশে বর্তমানে 10 জন পার্লামেন্ট সদস্য রয়েছেন। ফলে তাৎক্ষণিকভাবে স্টারমারের জন্য বড় হুমকি তৈরি না হলেও এটি দলের অভ্যন্তরীণ অসন্তোষকে প্রকাশ্যে নিয়ে আসছে। তবে মন্ত্রিপরিষদ দপ্তরের মন্ত্রী নিক টমাস সাইমন্স এ প্রস্তাবের ব্যাপারে সতর্ক করেছেন। বলেন, কোনো দল সরকারের থেকে বারবার নেতা পরিবর্তন করলে শুধু অস্থিতিশীলতা বাড়ে এবং সরকারের কাজে ব্যাঘাত ঘটে। বিশ্লেষকরা বলছেন, এই পরিকল্পনা যদি ব্যর্থ হয় এবং লেবার এমপিরা কিয়ার স্টারমারের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়ান, তাহলে তার নেতৃত্ব আরও শক্তপোক্ত হয়ে যেতে পারে। সব চাপের মধ্যেও পথ থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিচ্ছেন না স্টারমার। তিনি জানিয়েছেন, পরবর্তী নির্বাচনেও দলকে নেতৃত্ব দিতে প্রস্তুত আছেন এবং দ্বিতীয় মেয়াদেও প্রধানমন্ত্রী থাকতে চান। নিজের রাজনৈতিক অবস্থান ও মূল্যবোধ নতুন করে তুলে ধরতে বড় ভাষণের প্রস্তুতি নিচ্ছেন তিনি। বরকতুল্লাহ, সময় সংবাদ। মহাকাশে রহস্যময় বস্তু বা ইউএফও নিয়ে আবারও নতুন বিতর্ক যুক্তরাষ্ট্রে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে প্রকাশ করা হয়েছে বহু বছর গোপন রাখা ইউএফও সংক্রান্ত শতাধিক নথি, ছবি ও ভিডিও। পেন্টাগন বলছে, পুরো বিষয়টি জনগণের সামনে আনতেই এই পদক্ষেপ। তবে বিশ্লেষকদের দাবি, এসব তথ্যে ভিন গ্রহের প্রাণ বা উন্নত প্রযুক্তির চূড়ান্ত কোনো প্রমাণ এখনও মেলেনি। যদিও সমালোচকরা বলছেন, রাজনৈতিক চাপ থেকে দৃষ্টি সরাতেই এই নথি প্রকাশ করেছে ট্রাম্প প্রশাসন। ভিনগ্রহে প্রাণ, আকাশে রহস্যময় আলো কিংবা মহাকাশে রহস্যময় বস্তু, প্রায়ই এসব বিষয়ে নানা গুঞ্জন শোনা গেছে। মহাকাশে রহস্যময় বস্তু বা ইউএফও নিয়ে দীর্ঘদিনের গোপনীয়তা ভেঙে 160টির বেশি নথি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে প্রকাশিত এসব ফাইলে রয়েছে ছবি, ভিডিও, সাক্ষাৎকার এবং বিভিন্ন তদন্ত প্রতিবেদন। পেন্টাগনের ভাষ্য, এই উদ্যোগের উদ্দেশ্য হল পুরো বিষয়টি মার্কিন জনগণের সামনে তুলে ধরা। ভবিষ্যতে আরও নথি প্রকাশ করা হবে বলেও জানানো হয়।
প্রকাশিত নথির মধ্যে রয়েছে 1947 সালে ফ্লাইং ডিস্ক দেখার রিপোর্ট, অ্যাপোলো 12 মিশনের সময় চাঁদের পৃষ্ঠ থেকে তোলা কিছু অস্পষ্ট ছবি এবং 1972 সালের অ্যাপোলো 17 অভিযানে অংশ নেয়া নভোচারীদের অজানা বস্তুর বর্ণনা। এছাড়া 1965 সালে জেমিনি 7 মিশনের অডিওতে একটি অচেনা বস্তুর বিষয়েও কথা শোনা যায়, যা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি পেন্টাগন। তবে বিশ্লেষকরা বলছেন, নতুন প্রকাশিত তথ্যের অনেক অংশ আগেও বিভিন্ন সময়ে প্রকাশ করা হয়েছিল। এসব ভিডিও ও ছবিতে ভিনগ্রহের প্রযুক্তি বা প্রাণের অস্তিত্ব প্রমাণ করার মতো কোনো শক্ত প্রমাণ নেই। এমনকি কিছু রহস্যজনক ঘটনা থাকলেও সেগুলোকে এলিয়েন বা অতিপ্রাকৃত কিছু বলা যায় না। নতুন নথিগুলোতে বেশিরভাগই পুরনো ও অস্পষ্ট তথ্য, এমনকি ভিডিওগুলো পরিষ্কার নয়, শুধু ছোট দাগ দেখা যায়। পাইলটদের কিছু দাবি থাকলেও তা যাচাই করা যাচ্ছে না, তাই ভিনগ্রহের প্রাণের কোনো নিশ্চিত প্রমাণ মেলেনি। সমালোচকদের একাংশের দাবি, রাজনৈতিক চাপ থেকে দৃষ্টি সরাতেই ট্রাম্প প্রশাসন এই নথি প্রকাশ করেছে। বিশেষ করে ইরান যুদ্ধ এবং জেফ্রি অ্যাপস্টিন সম্পর্কিত নথি প্রকাশের দাবির মধ্যেই ইউএফও ইস্যু সামনে আনা হয়েছে বলে অভিযোগ তাদের। যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরেই ইউএফও নিয়ে রহস্য, গুজব ও ষড়যন্ত্র তত্ত্বের আলোচনা রয়েছে। 1970-এর দশক থেকে বিভিন্ন মার্কিন প্রশাসন ধীরে ধীরে এসব তথ্য প্রকাশ শুরু করলেও এখনও পর্যন্ত ভিনগ্রহের প্রাণের অস্তিত্বের পক্ষে সরকারিভাবে কোনো চূড়ান্ত প্রমাণ সামনে আসেনি। নাসরিন রুমি, সময় সংবাদ। হান্টা ভাইরাস প্রাদুর্ভাবের পর স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে নোঙর করেছে এমভি হন্টিয়াস। জাহাজটিতে এরই মধ্যে 3 জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে 2 জনের শরীরে মিলেছে ভাইরাসটির উপস্থিতি। ঝুঁকি এড়াতে যাত্রীদের নিজ নিজ দেশে ফেরাতে শুরু হয়েছে উদ্ধার অভিযান। হান্টা ভাইরাস সংক্রমণের শঙ্কায় আক্রান্ত প্রমোত্তরী এমভি হন্টিয়াস জাহাজটি স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের টেনেরিফে পৌঁছানোর পর ভ্রমণকারী যাত্রীদের ধাপে ধাপে নিজ নিজ দেশে ফেরাতে চলছে বিশেষ অভিযান। প্রথম দফায় স্প্যানিশ নাগরিকদের মাদ্রিদে নেওয়া হয়, পরে ফরাসি ও ব্রিটিশ যাত্রীদেরও পাঠানো হয় নিজ দেশে। পুরো প্রক্রিয়ায় বিশেষ সুরক্ষা পোশাক পরে কাজ করতে দেখা গেছে স্বাস্থ্যকর্মীদের। প্রায় 1 মাস ধরে সমুদ্রে থাকা জাহাজটিতে এখন পর্যন্ত 3 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 2 জনের শরীরে হান্টা ভাইরাস শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করা হয়। স্থানীয় সময় রোববার ভোরে জাহাজটি টেনেরিফ উপকূলে পৌঁছানোর পর বড় ধরনের স্বাস্থ্য ও নিরাপত্তা অভিযান শুরু হয়। জাহাজের সব যাত্রীকে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি কমাতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। জাহাজটিকে সরাসরি বন্দরে ভিড়তে দেওয়া হয়নি, রাখা হয় 1 নটিক্যাল মাইল দূরে। টেনেরিফের হাসপাতালে প্রস্তুত রাখা হয়েছে বিশেষ আইসোলেশন ইউনিট ও নিবিড় পরিচর্যা ব্যবস্থা। স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, বর্তমানে জাহাজে থাকা সব যাত্রী উপসর্গহীন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ অনুযায়ী যাত্রীদের 42 দিন পর্যন্ত কোয়ারেন্টিনে থাকতে হতে পারে, কারণ এই ভাইরাসের সুপ্ত অবস্থার সময় দীর্ঘ, যা সর্বোচ্চ 9 সপ্তাহ পর্যন্ত হতে পারে। যুক্তরাজ্য সহ কয়েকটি দেশ নিজস্ব আইসোলেশন ব্যবস্থাও প্রস্তুত করেছে। তবে স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, সাধারণ মানুষের মধ্যে সংক্রমণের ঝুঁকি এখন পর্যন্ত কম। কারণ হিসেবে তারা বলছেন, ভাইরাসটি সহজে মানুষ থেকে মানুষে ছড়ায় না। আর্জেন্টিনার একটি ল্যান্ডফিল এলাকা থেকে এই সংক্রমণের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। সেখানে ইঁদুরের মাধ্যমে ভাইরাসটি ছড়ায়। তবে ক্যানারি দ্বীপপুঞ্জে জাহাজটিকে নিয়ে আসায় স্থানীয়দের মধ্যে কিছু উদ্বেগও তৈরি হয়েছে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় ভয়াবহ গাড়ি বোমা হামলা ও বন্দুকযুদ্ধে অন্তত 21 জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হন আরও 3 জন। পুলিশ জানায়, শনিবার রাতে বান্নুর ফতেহখেল পুলিশ পোস্টে বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে হামলা চালায় এক ব্যক্তি। এতে শক্তিশালী বিস্ফোরণে ধসে পড়ে পুরো স্থাপনা। এর পরপরই হামলাকারীরা বিভিন্ন দিক থেকে গুলি চালায়। ঘটনার সময় পোস্টটিতে 18 জন পুলিশ সদস্য দায়িত্বে ছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলায় ড্রোন ও ভারী অস্ত্র ব্যবহার করা হয়েছে। ক্ষতিগ্রস্ত হয় আশপাশের কয়েকটি ভবন। হামলার পর পুরো এলাকা ঘিরে অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। এই ঘটনার দায় স্বীকার করেছে সশস্ত্র গোষ্ঠীগুলোর জোট ইত্তেহাদ উল মুজাহিদিন পাকিস্তান। বিক্ষোভে উত্তাল বিশ্বের বিভিন্ন দেশ। যুক্তরাজ্যে ইহুদিদের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতার দাবিতে হাজারো মানুষের সমাবেশ হয়েছে।
সার্বিয়ায় প্রেসিডেন্টের পদত্যাগ এবং আগাম নির্বাচনের দাবিতে রাস্তায় নেমেছে আন্দোলনকারীরা। সরকার বিরোধী বিক্ষোভ করেছে ইসরায়েল। এদিকে পাকিস্তানে নারীর অধিকার ও নিরাপত্তার দাবিতে বিক্ষোভে অংশ নেন শত শত নারী ও মানবাধিকার কর্মী। রোববার যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে ইহুদিদের নিরাপদ ও স্বাধীনভাবে ধর্মীয় পরিচয় প্রকাশের অধিকার নিশ্চিতের দাবিতে সমাবেশ করেন হাজার হাজার মানুষ। এ সময় শুধু কথা নয়, কার্যকর পদক্ষেপ চাই স্লোগান দেন বিক্ষোভকারীদের একাংশ। সাম্প্রতিক সময়ে লন্ডনে ইহুদি উপাসনালয় ও বিভিন্ন স্থাপনায় হামলার জেরে এই সমাবেশ হয়। সার্বিয়ার রাজধানী বেলগ্রেদে প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচের পদত্যাগ ও আগাম নির্বাচনের দাবিতে বিক্ষোভ করেন কয়েক হাজার শিক্ষার্থী ও সরকার বিরোধী আন্দোলনকারী। স্টুডেন্টস উইল উইন স্লোগান দিয়ে শহরের বিভিন্ন সড়কে মিছিল করেন তারা। গত বছর রেল স্টেশন দুর্ঘটনায় 16 জন নিহতের পর থেকেই দেশজুড়ে সরকার বিরোধী আন্দোলন জোরালো হয়ে ওঠে। ইসরায়েলের তেল আবিবেও প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। সেখানে কিছু বিক্ষোভকারী নেতানিয়াহুর মুখোশ ও কারাগারের পোশাক পরে প্রতিবাদ জানান। অংশগ্রহণকারীরা সরকারের বিরুদ্ধে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগও তোলেন। এদিকে পাকিস্তানের করাচিতে বিক্ষোভে অংশ নেন শত শত নারী ও মানবাধিকার কর্মী। মা দিবস উপলক্ষে আয়োজিত এই বিক্ষোভে নারীর নিরাপত্তা, বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে স্বীকৃতি এবং তৃতীয় লিঙ্গের মানুষের অধিকারের দাবিতে স্লোগান দেন অংশগ্রহণকারীরা। আয়োজকদের দাবি, পাকিস্তানে নারীদের জন্য নিরাপদ আশ্রয় কেন্দ্র ও আইনি সুরক্ষা এখনও পর্যাপ্ত নয়। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে প্রজনন স্বাস্থ্য শিক্ষা বাধ্যতামূলক করার দাবিও তোলা হয়। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। 70 বছরের ইতিহাসে প্রথমবারের মতো রাজনৈতিকভাবে উত্তপ্ত আসরে পরিণত হতে চলেছে ইউরোভিশন। গাজায় ইসরায়েলি আগ্রাসন ঘিরে তেল আবিবকে বয়কট করছে আইসল্যান্ড, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, স্লোভেনিয়া এবং স্পেন। তবে অনেক দেশই সংস্কৃতি বিভাজন ঠেকাতে নেতানিয়াহু প্রশাসনের পাশে এসে দাঁড়িয়েছেন। ভিয়েনায় আগামী 12 মে শুরু হচ্ছে 2026 ইউরোভিশন সং কন্টেস্ট। তবে শুরুর আগে প্রতিযোগিতা ঘিরে তৈরি হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। আইসল্যান্ড, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, স্লোভেনিয়া ও স্পেন ইসরায়েলের অংশগ্রহণের প্রতিবাদে আয়োজনটি বয়কটের ঘোষণা দিয়েছে। তাদের দাবি, গাজায় চলমান যুদ্ধের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়। ইউরোভিশনের ইতিহাসে এবারই সবচেয়ে বড় ধরনের বয়কট পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইউরোভিশন বিশেষজ্ঞদের মতে প্রতিযোগিতাটি সবসময়ই কিছুটা রাজনৈতিক ছিল, তবে সাম্প্রতিক বছরগুলোতে তা আরও স্পষ্টভাবে সামনে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে দর্শক ও ভোটিং প্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাবও বাড়ছে বলে মত তাদের। প্রতিটি ইভেন্টে যেখানে জনগণের ভোট অনিবার্যভাবে জড়িত থাকে তা জনগণের মতামত দ্বারা চালিত হতে চলেছে। যারা ভোট দিচ্ছেন তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি, তাদের নিজস্ব বিশ্বাস রয়েছে এবং এটি স্পষ্টতই তারা যেভাবে ভোট দেয় তার মধ্য দিয়ে বোঝা যাচ্ছে। ভিয়েনা পুলিশ জানিয়েছে, ইসরায়েল ইস্যুকে কেন্দ্র করে বড় ধরনের বিক্ষোভ ও নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা তৈরি হয়েছে। এমনকি প্রতিযোগিতার সময় ব্লকেড ও বাধার চেষ্টা হতে পারে। 1000-এর বেশি শিল্পী ও সঙ্গীত ব্যক্তিত্ব এর মধ্যে ইসরায়েলকে বর্জনের আহ্বান জানিয়ে খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন। অন্যদিকে শতাধিক সেলিব্রিটি ও শিল্পী প্রতিযোগিতায় ইসরায়েলের অংশগ্রহণকে সমর্থন জানিয়েছেন। তাদের মতে বয়কট সংস্কৃতি বিভাজন আরও বাড়ায়, আর ইউরোভিশনের মূল উদ্দেশ্য হল সংস্কৃতি ও সঙ্গীতের মাধ্যমে মানুষকে এক করা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইতালির রাজধানী রোমে শুরু হয়েছে ব্যতিক্রমধর্মী মডেল প্রদর্শনী মডেল হবি রোম। ছোট ছোট মডেলের মাধ্যমে তুলে ধরা হয়েছে যুদ্ধবিমান, ট্রেন, জাহাজ, গাড়ি ও ঐতিহাসিক স্থাপনার নিখুঁত রূপ। শনিবার শুরু হওয়া এই আয়োজনে বিভিন্ন বয়স ও পেশার মানুষের ভিড় দেখা গেছে। আয়োজকদের আশা, এই প্রদর্শনী নতুন প্রজন্মকে সৃজনশীলতা ও মডেল বিল্ডিংয়ের প্রতি আগ্রহী করে তুলবে। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। ইতালির পাহাড় ঘেরা সুন্দর শহরের দৃশ্য, ট্রেন চলাচল, গাড়ি ও ঐতিহাসিক স্থাপনার ক্ষুদ্র মডেল দেখে মুগ্ধ দর্শনার্থীরা। নিখুঁত কারুকাজে তৈরি এসব মডেল যেন বাস্তব পৃথিবীর ছোট সংস্করণ। আয়োজকরা বলছেন, এটি শুধু প্রদর্শনী নয়, সৃজনশীলতা ও প্রযুক্তিকে একসঙ্গে তুলে ধরার একটি উদ্যোগ। এই উদ্যোগের বিশেষ কারণ তরুণদের মধ্যে মডেল বিল্ডিং চেনানো, যা অনেকে এখনো চেনে না। আমরা এখানে সৃজনশীলতা বিকাশের সুযোগ তৈরি করে দেই। প্রদর্শনী
প্রদর্শনীতে আসা অনেকের মতে বর্তমান সময়ে তরুণদের প্রযুক্তি নির্ভর জীবন থেকে সৃজনশীল কাজে ফিরিয়ে আনতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে নতুন প্রজন্মকে মডেল বিল্ডিং এর মতো শখের জগতের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এই আয়োজন। বর্তমানে ছেলেমেয়েরা শুধু মোবাইল নিয়ে সময় কাটায়। এই প্রদর্শনের মাধ্যমে নতুন জেনারেশন অন্য কিছু চিনতে পারবে এবং আশা করি তাদের মধ্যে একটা সময় মডেল বিল্ডিং এ আগ্রহ বাড়বে। এই প্রদর্শনী নতুন জেনারেশনের জন্য একটি চমৎকার উদ্যোগ। একটা সময় মডেল কালেকশনের বস্তু ছিল যা এখন প্রায় হারিয়ে গেছে। আয়োজকদের মতে মডেল বিল্ডিং এবং সাধারণ মানুষকে একসঙ্গে আনার মধ্য দিয়ে আয়োজনের মূল লক্ষ্য পূরণ হয়েছে। এই অনুষ্ঠানের মাধ্যমে মডেল বিল্ডিং এবং নাগরিকদের এক ছাদের নিচে এনেছে। জনগণের মধ্যে রেল সংস্কৃতি ও মডেল বিল্ডিং ছড়িয়ে দেয়া মূল লক্ষ্য। ছোট ছোট মডেলের ভেতর যেন উঠে এসেছে বাস্তব পৃথিবীর এক অনন্য রূপ। ট্রেন, শহর, গাড়ি কিংবা ঐতিহাসিক স্থাপনা সবকিছুই তৈরি হয়েছে নিখুঁত দক্ষতা ও ধৈর্যের মাধ্যমে। দর্শনার্থীদের আশা ভবিষ্যতে এমন আয়োজন আরো বড় পরিসরে অনুষ্ঠিত হবে। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। সৌদি আরবের জেদ্দায় প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা ব্যাংকিং চ্যানেল রেমিটেন্সে 5% প্রণোদনা, বিশেষ ইপিজেড স্থাপন সহ বিভিন্ন দাবি জানিয়েছেন। সৌদি বাংলা গার্মেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে কনসুলেটের একটি প্রতিনিধি দল জেদ্দার বাবা দিত্তায় অবস্থিত বাংলাদেশি গার্মেন্টসের বৃহৎ পাইকারি বাজার পরিদর্শন করেন। এ সময় প্রবাসী ব্যবসায়ীরা এসব দাবি তুলে ধরেন। সংগঠনের সভাপতি মোহাম্মদ রেজাউল করিমের সাথে ছিলেন জেদ্দা বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা এবং অন্যান্য ব্যবসায়ী নেতারা। মালদ্বীপে সাপ্তাহিক ছুটির দিনেও প্রবাসী বাংলাদেশিদের দোরগোড়ায় বিভিন্ন সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ হাইকমিশন। গত শুক্রবার থেকে দুদিনব্যাপী দেশটির রাজধানী মালে থেকে প্রায় 110 কিলোমিটার দূরে মামিগিলি আইল্যান্ড ও এর আশপাশের কয়েকটি দ্বীপে বসবাসরত প্রবাসীদের জন্য ভ্রাম্যমাণে কনসুলার সেবা প্রদানের আয়োজন করেন হাইকমিশন। আইল্যান্ডটিতে চলা এই ভ্রাম্যমাণ সেবা কার্যক্রমে প্রবাসীরা ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা নিয়ে হাইকমিশনের বিভিন্ন সেবা গ্রহণের জন্য উপস্থিত হন, যেখানে প্রায় অর্ধশতাধিক পাসপোর্ট সংক্রান্ত সেবা সম্পন্ন করার পাশাপাশি 30টিরও বেশি ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ কার্ড সরাসরি বিতরণ করেন হাইকমিশন। গাজার ধ্বংসস্তূপের মধ্যেও কিছু মানুষ এখনও বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন স্বাভাবিক জীবনে ছোট ছোট স্বপ্ন। অবরুদ্ধ উপত্যকায় ভয়, বাস্তুচ্যুতি আর যুদ্ধবিমান মাথার উপরে ঘুরলেও সমুদ্রে নামছেন সার্ফাররা। সরঞ্জামের সংকট, ক্ষতিগ্রস্ত বোট আর অনিশ্চয়তার মাঝেও তাদের কাছে সার্ফিং এখন শুধু খেলা নয়, বরং টিকে থাকার প্রতীক। গাজা সিটির সমুদ্র তীরে এখন আর আগের মতো দেখা যায় না সার্ফারদের ভিড়। যুদ্ধ, অবরোধ ও ধ্বংসযজ্ঞের কারণে প্রায় হারিয়ে যেতে বসেছে এই খেলাটি। নতুন বোর্ড নেই, ক্ষতিগ্রস্ত বোর্ড মেরামতের যন্ত্রাংশ পাওয়া যায় না, ফলে অনেকেই বাধ্য হয়ে খেলা ছেড়ে দিয়েছেন। স্থানীয় সার্ফাররা জানান, দীর্ঘ অবরোধের কারণে খেলাটির জন্য প্রয়োজনীয় সরঞ্জাম প্রায় অপ্রাপ্য হয়ে পড়েছে। যুদ্ধের সময় একের পর এক বাস্তুচ্যুত হওয়ার মধ্যেও নিজের শখের সার্ফবোর্ডটি রক্ষা করাকেও গুরুত্বপূর্ণ মনে করছেন অনেকেই। এখন এই খেলাটি অনুশীলন করে মাত্র 3 থেকে 4 জন। বেশিরভাগই এই খেলা ছেড়ে দিয়েছে, কারণ কোনো বোর্ড নেই আর বোর্ডের জন্য প্রয়োজনীয় সরঞ্জামও নেই। এই বোর্ডটি নিয়ে আমি প্রায় 4 থেকে 5 বার বাস্তুচ্যুত হয়েছি। পরিবারের আগে আমি এটিকে নিয়ে নিরাপদে সরে যেতাম, কারণ এটি আমার একমাত্র বোর্ড। গাজায় সার্ফারদের কাছে সার্ফিং এখন শুধুই বিনোদন নয়, বরং মানসিকভাবে টিকে থাকার এক উপায়। জানান, বোমা বর্ষণ, যুদ্ধবিমান আর ভয় সবকিছুর মাঝেও তারা সমুদ্রে নেমেছেন, কারণ এই খেলাটি তাদের কাছে স্বাধীনতার অনুভূতি, স্বাভাবিক জীবনের স্মৃতি এবং যুদ্ধের বাস্তবতা থেকে সাময়িক মুক্তির প্রতীক। শিউলি রোজা, সময় সংবাদ। ঐতিহাসিক মাদ্রিদ যেন এক জীবন্ত ক্যানভাস। স্পেনের প্রাণকেন্দ্র মালাসানা এলাকায় বার্ষিক এই স্ট্রিট আর্ট ফেস্টিভ্যাল উপলক্ষে দেয়ালে দেয়ালে এখন রঙের খেলা। স্থানীয় শিল্পী আর শিক্ষার্থীদের তুলির আঁচড়ে নতুন রূপ পাচ্ছে এই ঐতিহাসিক এলাকা। আধুনিক স্পেনের সাংস্কৃতিক বিপ্লবের এই ধারা কেবল শহর সাজাতেই নয়, বরং স্থানীয় ব্যবসা আর পর্যটন শিল্পকে আরও চাঙা করতেও বড় ভূমিকা রাখছে।
রোববার সকাল থেকেই মাদ্রিদের মালাসেনা এলাকায় ছিল উৎসবের আমেজ। বার্ষিক স্ট্রিট আর্ট ফেস্টিভ্যালে অংশ নিয়েছেন বিশ্বের 5টি মহাদেশের শতাধিক শিল্পী। শহরের দেয়ালে দেয়ালে মনের মাধুরী মিশিয়ে তারা ফুটিয়ে তুলছেন সমসাময়িক সব চিত্রকর্ম। উৎসবে অংশ নেওয়া রে হুয়ান কার্লোস বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলছেন, সরাসরি রাজপথে কাজ করা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত প্রেরণাদায়ক। কেবল সৃজনশীলতা নয়, দলীয় সমন্বয় এবং বড় পরিসরে কাজ করার শিক্ষা পাচ্ছেন তারা। বিশেষ করে পরিবেশ বান্ধব উপকরণের ব্যবহার এই আয়োজনকে নিয়ে গেছে এক নতুন উচ্চতায়। এটি শিক্ষার্থীদের জন্য ভীষণ অনুপ্রেরণাদায়ক, কারণ প্রথমে তাদের একটি বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়, এরপর নিজেদের ধারণা নিয়ে কাজ করতে হয়, সেগুলো একত্র করতে হয় এবং বড় পরিসরে বাস্তবায়ন করতে হয়। পুরো বিষয়টি একটি পেশাদার অভিজ্ঞতার মতো, আর সত্যি এটি তাদের জন্য অনেক উপকারী হয়। বার্ষিক এই স্ট্রিট আর্ট ফেস্টিভ্যালে সুইডিশ শিল্পী দ্বৈত ওলিও এবং সেবের মতো খ্যাতিমান শিল্পীরাও যোগ দিয়েছেন। জ্যামিতিক নকশা আর উজ্জ্বল রঙের ব্যবহারে তারা রাঙিয়ে তুলছেন শহরের চারপাশ। এই উৎসবের আয়োজকরা জানান, 80 দশকের লা মুভিদা মাদ্রিদ আন্দোলনের ঐতিহ্যবাহী এই এলাকাটি তার আগের সেই বোহেমিয়ান মেজাজ ফিরে পাচ্ছে এসব কারুকাজের মাধ্যমে। তাদের প্রত্যাশা, এই রঙিন পরিবর্তন পর্যটকদের আকৃষ্ট করার পাশাপাশি প্রাণ ফিরিয়ে আনবে স্থানীয় ছোট ব্যবসাগুলোতে। অর্জিতা শেহদিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। শপথ গ্রহণের পর প্রথমবার মন্ত্রিসভার বৈঠকে বসছেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী। পূর্ণাঙ্গ পরিষদ গঠনের সম্ভাবনা, থেরাপতি বিজয়কে মমতার অভিনন্দন। যুদ্ধবন্ধে মার্কিন প্রস্তাবের জবাব দিল ইরান। অগ্রহণযোগ্য বললেন ট্রাম্প। নজরদারিতে তেহরানের ইউরেনিয়াম হামলা হলে পাল্টা আক্রমণের হুঁশিয়ারি আইজিসির। এবং যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ইসরায়েল হিজবুল্লাহ সংঘাত অব্যাহত। নেতানিয়াহু বাহিনীর হামলায় একদিনের স্বাস্থ্যকর্মী সহ নিহত অর্ধশতাধিক, জাতিসংঘের উদ্বেগ। এই ছিল আন্তর্জাতিক সময়। 10টার সময় সংবাদের সঙ্গে থাকবেন রোজা চৌধুরী। ধন্যবাদ আলিশা। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।